ঈদের আনন্দের ডামাডোলের ভিতরে দুজন কুখ্যাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিএনপি সরকার। আপনারা হয়তো এই আনন্দের ভিতরে থেকে বিষয়টি অনেকেই জেনেছেন, অনেকে জানার সুযোগ পান নাই। এই ব্যক্তি দুটিকে, কি তাদের পরিচয়, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের অতীত ভূমিকা কি ছিল, এবং সরকার যে তাদেরকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তার করার পরে এটা কি নাটক, নাকি দুদিন পরে তাদেরকে ছেড়ে দেয়া হবে? কারণ এই দুইজন ব্যক্তির খুঁটি এত শক্ত যে স্বয়ং তারেক রহমানও এদেরকে আটকিয়ে রাখতে পারবেন কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমরা চলেন আল্লাহর নামে শুরু করি। অর্থাৎ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে গত শনিবারে, আর সোমবারে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে ডিবি পুলিশ। একজনের গ্রেপ্তারের বিষয়টি খুব বেশি জোরে সোরে উচ্চারিত হয়েছে, আর একজনেরটা একটু কম উচ্চারিত হয়েছে। যাকে নিয়ে বেশি শোরগোল করা হয়েছে তিনি হচ্ছেন ১/১১-র সেই কুখ্যাত কুশীলব মাসুদউদ্দিন চৌধুরী। আর যাকে নিয়ে একটু কম শোরগোল করা হয়েছে, অনেকটা বলা চলে নিভৃতে, তিনি হচ্ছেন ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ। এই দুই ব্যক্তি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এই বিষয়টি একটু আপনাদের জানা দরকার। এবং তাদেরকে কি আইনের মায়ের পেছে বিএনপি সরকার আবার বের করে আনবে, এরকম একটা জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ বিএনপি বেশ কয়েকদিনে শেখ হাসিনার কিছু একনিষ্ঠ দোসর, যারা ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনার সমস্ত অপকর্মের লাইসেন্স দিয়েছিল, বৈধতা দিয়েছিল, বিএনপি জামাতকে যে হত্যা করা যায়, তারা যে কোনো মানুষ নয়, একটা তেলাপোকা বা তার চেয়েও নিকৃষ্ট কোনো প্রাণী, এই ধরনের বয়ান তারা উৎপাদন করে দিয়েছিল শেখ হাসিনাকে। আর এইগুলোতে উদ্বুদ্ধ হয়েই শেখ হাসিনা কিন্তু হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, এবং তারা জুলাইকে সরাসরি জুলাই সন্ত্রাসী এরকম আখ্যায়িত করেছে। তাদেরকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছিল কাউকে কাউকে, তারেক রহমান তাদেরকে মুক্তিই দেয় নাই, শুধু রীতিমতো তাদেরকে মুক্তি দিয়ে এনে তাদের সাথে ফোনে আবার কথা বলেছে, কুশল বিনিময় করেছে। অনেকটা এরকম যে, ভাই ওরা যা করবার করেছে আপনার সাথে তো অনেক অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেবেন আমাদের। বিষয়টা এরকম। কেন এরকম করা হয়েছে? এর কারণ হচ্ছে বিএনপি, আপনারা জানেন যে তাদের ভিতরে বুদ্ধিজীবীর প্রচন্ড অভাব, প্রচন্ড অভাব। তাদেরকে যে ন্যারেটিভ তৈরি করে দেবে, বুদ্ধি দিয়ে পরামর্শ দেবে, এরকম লোক বিএনপির ভিতরে নাই। তারা এই সাইডে কাজ করতে পারে নাই, এই সাইডে লোক তারা উৎপাদন করতে পারে নাই। যার কারণে এই যে বুদ্ধিজীবী খরা, এই খরাটা কাটিয়ে ওঠার জন্য তারা আওয়ামী ঘরানার ওই সমস্ত লোকদেরকে তারা প্যাট্রোনাইজ করছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, এবং চেষ্টা করছে এদেরকে দিয়ে বিএনপির ন্যারেটিভ যাতে তারা তৈরি করে দেয়। এখন এতে আখেরে ফল কি হবে? আখেরে ফল কিন্তু খুব বেশি ভালো হবে না। কারণ যে আনিস আলমগীর, যে আব্দুল নূর তুষার সারা জীবন আওয়ামী গুনগান গেয়ে গেছে, মুজিবের কথা শুনলে যাদের এখনো মানে কানতে কানতে প্যান্ট কাপড় চোপড় সবকিছু নষ্ট হয়ে যায়, হাসিনার কথা শুনলে যারা এখনো আল্লাদে গদগদ হয়ে হাসিনা যে একটা আল্লাহর ফেরেস্তা এইটা মানানোর চেষ্টা করে, সেই তারা যদি বিএনপির পক্ষে এসে গুরুত্বপূর্ণ পদেও বসে যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, তাহলে বিএনপির অবস্থা কি হবে এবার আপনারা একটু চিন্তা করুন। যাই হোক, তো মামুন খালেদ এবং মাসুদউদ্দিন চৌধুরী, এদের কথা বলছিলাম। আমরা মাসুদউদ্দিন চৌধুরীকে দিয়েই শুরু করি। এই মাসুদউদ্দিন চৌধুরী, তার ক্যারিয়ার শুরু হচ্ছে ত্রাণের তেল চুরির মাধ্যমে। আপনারা জানেন ১৯৭৪ সালে দেশে যখন শেখ মুজিবের শাসন চলছিল, প্রচন্ড দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষে বলা হয় যে পৃথিবীর ভিতরে যে কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ তার ভিতরে সবচেয়ে অন্যতম। এখানে কয়েক লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এখানে বলা হয়ে থাকে এই দুর্ভিক্ষের সময় কাপড়ের অভাবে রংপুরের বাসন্তীরা যখন জাল পরে তাদের লজ্জা ঢাকার চেষ্টা করছিল, তখন শেখ মুজিবুর রহমান তার পুত্রকে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন। আমরা মুরব্বীদের কাছে শুনেছি এবং ইতিহাসেও তার প্রমাণ আছে। ৭৪-এর দুর্ভিক্ষের সময় মানুষ ডাস্টবিনে কুকুরের সাথে
ডাস্টবিনের খাবার ওই উচ্ছিষ্ট ভাগ করে খেয়েছে, এমনকি বমি পর্যন্ত খেয়েছে, মানুষের বমি খেয়েছে। সেই ৭৪-এর দুর্ভিক্ষের সময় যখন রিলিফের তেল এসেছিল, এই মাসুদ উদ্দিন সেই তেল চুরি করে বিক্রি করে দিয়েছিল এবং ময়মনসিংহে সেটা খালাস হয়েছিল। তিনি এই সাহসটা কোথায় পেয়েছিলেন? তিনি রক্ষী বাহিনীর সদস্য ছিলেন, কুখ্যাত রক্ষী বাহিনী, মুজিব বাহিনী যাকে বলে। ভারতের সরাসরি ইন্ধনে যে বাহিনীটা গঠিত হয়েছিল, যেটা ভারত গঠন করে দিয়েছিল, এই রক্ষী বাহিনীর সদস্য ছিল এই মাসুদ উদ্দিন, যার কারণে সে ওই ক্ষমতা পেয়েছিল। এরপরে তার নামে বিভিন্ন থানায় ওই সময় মামলা হয় এই তেল চুরির অপরাধে। এখান থেকেই তার শুরু। ৭৫ সালে শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হন, তখন রক্ষী বাহিনী তো বিলুপ্ত হয়ে যায়। রক্ষী বাহিনী বিলুপ্ত হবার সাথে সাথে তখন এর ভিতরে যারা চৌকস ছিল, যারা চালাক চতুর ছিল, তাদেরকে অফিসার র্যাঙ্কে ঢুকানো হয়। মাসুদ উদ্দিন চৌধুরী এই অফিসার র্যাঙ্কে ঢুকেছিল। অফিসার র্যাঙ্কে ঢোকার পরেই তো তার রাজনৈতিক ক্যারিয়ার হু হু করে বাড়তে থাকে। পরবর্তীতে তিনি ডিজিএফআই এর প্রধান হলেন, তারপরে প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন, বিভিন্ন জায়গায় তিনি জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক কথায় তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়ে যায়। সে কিন্তু সেনাপ্রধান হওয়ার দৌড়েও এগিয়েছিল, শেখ হাসিনা তাকে ওই জায়গায় দিতে যাচ্ছিল, কিন্তু কোনো একটা কারণে তার যে ওই যে বিশ্বাসঘাতকতা, বেশ কিছু জায়গায় তার বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়ার কারণে শেখ হাসিনা আর তাকে ওইখানে দেয় নাই, না দিয়ে তাকে প্রথমে এমপি নমিনেশন দিয়েছিল ফেনীর দাগন ভূঁইয়া থেকে। এই দাগন ভূঁইয়া থেকে প্রথমে সে এমপি হয়। পরবর্তীতে 2018 এবং 2024-এ শেখ হাসিনা আমিডামিন নির্বাচন করলো, রাতের ভোট করলো। তো এখানে তো লোক দরকার, এই মাসুদ উদ্দিনকে জাতীয় পার্টির কাছে ভিড়িয়ে দেয় যে তুমি ওখান থেকে নির্বাচন করো। এটা কিন্তু শেখ হাসিনার পরামর্শেই এই কাজটি হয়েছিল, তার পরিকল্পনায়। 2বার সে এমপি নিযুক্ত হয়। শুধু তাই নয়, মজার ব্যাপার কি জানেন? মাসুদ উদ্দিনের এই যে এরকম হু হু করে সামনের দিকে উঠে যাওয়া, এর পিছনে অন্যতম নেপথ্য কারিগর কে ছিলেন জানেন? শুনলে আপনারা চমকে যাবেন। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপন ছোট ভাই, তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সাইদ ইস্কেন্দার। এই সাইদ ইস্কেন্দার হচ্ছে ওই মাসুদ উদ্দিন চৌধুরীর আপন ভাইরা ভাই। মেলে হিসাব দেখেন কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, আপন ভাইরা ভাই। তো এই লোকটা সেনাবাহিনীতে সাইদ ইস্কেন্দারের, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, তো সাইদ ইস্কেন্দারের উৎসাহে এবং প্রকাশ্য সহযোগিতায় সে তর 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 করে উপরে উঠতে থাকে। এরপরে তো যথারীতি ১/১১ সংগঠিত হলো। এবার সাইদ ইস্কেন্দারের আপন ভাইরা ভাই, তারেক রহমানের আপন মামার ভাইরা, সে তারেক রহমানকে এবং আরাফাত রহমান কোকোকে ধরে এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে তারেক রহমানের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে ফেলেছে। আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই মাসুদ উদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, মাসুদ উদ্দিন চৌধুরী এখন হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে হয়েছে জানেন? সে এমপি হওয়ার পরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আদম ব্যবসা শুরু করে। এই আদম ব্যবসার সাথে আবার কে জড়িত ছিল জানেন? কার সাথে? আমাদের বিএনপির যে বর্তমান বন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এই আব্দুল আওয়াল মিন্টুর সাথে মালয়েশিয়ায় আদম পাচারের ব্যবসা করত এবং সেখান থেকে সে 10,000-এর বেশি লোক নেওয়া ওই সময় সরকারিভাবে বৈধ ছিল না, কিন্তু এনারা 50,000 করে লোক নিয়ে যেতেন সমস্ত নিয়ম কানুনের তোয়াক্কা না করে। আব্দুল আওয়াল মিন্টুর যোগসাজশে দুইজন একসাথে, এরা এখন ক্ষমতার শীর্ষে। তাহলে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আশঙ্কা এখানেই যে তাকে কি আসলেই গ্রেপ্তার করে রাখা যাবে, যেহেতু আব্দুল আওয়াল মিন্টুর সহযোগী, তারপরে সাইদ ইস্কেন্দারের ভাইরা ভাই। তো তারেক রহমানের মাজা ভেঙে ফেললেই কি, আর আরাফাত রহমান কোকোকে বিষ প্রয়োগে হত্যা করলেই কার কি আসে যায়? এরা তো স্বার্থের রাজনীতি করে, কোনো এক কায়দায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর মামুন খালেদ, সে তো ডিজিএফআই এর প্রধান যে ছিলেন, এবং বলা হয়ে থাকে যে এই মামুন খালেদ হচ্ছে আয়নাঘরের প্রতিষ্ঠাতা। তিনি আয়নাঘর প্রতিষ্ঠা করেন এবং বিরোধী দলকে, বিশেষ করে বিএনপি এবং জামাতকে ওই আয়নাঘরের ভিতরে পুড়ে নির্মম নির্যাতনের মাধ্যমে তাদেরকে রাজনীতির ময়দান থেকে ছেটিয়ে বিদায় করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য।
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাইছিল এই দুই কুশীলবের অন্যতম উদ্দেশ্য। চারিদিক থেকে যখন আওয়াজ ওঠে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার করতে হবে, মঈনুদ্দিন ফখরুদ্দিন তো পালিয়ে বিদেশ চলে গেছে, এরা পরবর্তীতে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু তারা দেশ ত্যাগ করতে পারে নাই, যার কারণে এখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে এত কিছু সংগঠিত হয়েছে এবং এখানে বিএনপির খুব কাছের লোক তারেক রহমানের খুব আপন আত্মীয় স্বজন তাকে এই পর্যায়ে উঠতে সহযোগিতা করেছে। এখন বাংলাদেশের মানুষের অন্যতম প্রাণের দাবি ছিল এই ১-১১ কুশীলবদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তি প্রয়োগ করা। আমার মনে হয় এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই ব্যাপারে সজাগ হয়েছে, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যে সংখ্যাটি সবচেয়ে বড় করে দেখা দিয়েছে সেটি হচ্ছে এই লোকগুলো কি আদতেও বিচারের মুখোমুখি হবে, তারা কি আদতেও করে শাস্তি পাবে? যেহেতু তাদের আগের যে পরিচয় বললাম, বিএনপি সরকারের ভিতরে তাদের যে বড় শিকড় গেড়ে আছে, এই শিকড়ের কারণে তাদের কি আইনের আওতায় আনা সম্ভব হবে? তারেক রহমান কি পারবে তাদেরকে গ্রেপ্তার করতে, নাকি ওই অদৃশ্য সুতার টানে তারা অল্প কিছু দিনের ভিতরেই আবার বের হয়ে এসে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে তারা প্রবেশ করবে এবং বিএনপির রাজনীতিতে তারা নেতৃত্ব দেবে? দর্শক, আপনারা কি মনে করেন সেটি জানাবেন কমেন্টস বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।